পরিলোকে অনেক সুন্দর সুন্দর পরীরা একসঙ্গে বসবাস করত। তাদের মধ্যে একজন পরী ছিল যার নাম ছিল সিন্ড্রেলা পরী। সিন্ড্রেলা পরী দেখতে অনেক সুন্দর ছিল। তার লম্বা ঘন কালো চুল, ফর্সা গায়ের রং, টানা টানা চোখ এবং গোলাপি ঠোঁট ছিল। সিন্ড্রেলা পরী দেখতে যেমন সুন্দর ছিল, তার স্বভাব চরিত্র ছিল তেমন সুন্দর। সে মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করত। তার মনটা ছিল অনেক দয়ালু। সিন্ড্রেলা পরী প্রায় সময় পৃথিবীতে যেত এবং গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করত। একদিন সিন্ড্রেলা পরী রানী পরীর কাছে যায় এবং তাকে বলে, রানী পরী, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমি ভেবেছি যে পৃথিবী লোকে একটা জাদুর কেকের গাছ লাগাবো। সিন্ড্রেলা পরী, এটা তুমি খুব ভালো ভেবেছো। এটার সাহায্যে পৃথিবীর গরিব অনাথ বাচ্চাগুলো নিজেদের জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করতে পারবে, আর সেখানকার মানুষজনেরও অনেক সাহায্য হবে। সত্যি তোমার এই সিদ্ধান্তে আমি মুগ্ধ। তোমার এই সিদ্ধান্ত যদি অটুট থাকে তাহলে একদিন না একদিন পৃথিবী থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে আর সকল মানুষজন একসঙ্গে হাসি খুশিতে বসবাস করবে। রানীপরীর অনুমতি পাওয়ার পর সিন্ড্রেলা পরী পৃথিবী লোকে পৌঁছে যায়। সে নিজের জাদু শক্তির দ্বারা পৃথিবীতে অবস্থিত সবথেকে দরিদ্র গ্রামটি খুঁজে বের করে, যেখানকার মানুষজন খুব কষ্ট করেই দুই বেলার খাবার জোগাড় করে। ওই গ্রামে গিয়ে সিন্ড্রেলা পরী নদীর কিনারায় একটা জাদুর কেকের গাছ রোপণ করে, আর তারপর থেকে সেই গ্রামে যে বাচ্চার জন্মদিন হতো প্রত্যেকটা বাচ্চাকেই সেই গাছ একটা করে জাদুর কেক দিত। এভাবেই কিছুদিন কেটে যায়। সেই গ্রামে সীমা নামের একজন ধনী মহিলা বসবাস করত। সীমার দুষ্ট একটা মেয়ে ছিল যার নাম ছিল রেনু। রেনু ছিল ভীষণ চালাক একটা মেয়ে। তার কাছে কোনো জিনিসের কোনো কমতি ছিল না। তবুও ছোটবেলা থেকেই তার একটা বদ অভ্যাস ছিল, সে সব সময় চুরি করত। রেনু গ্রামে ছোটখাটো চুরি করে বেড়াতো, আর তার মায়ের ভয়ে তাকে কেউ কিছু বলতো না। রেনুর স্বভাব চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সেই গ্রামেই একটা ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলিনা তার মা সুমিত্রা এবং বাবা রাহুলের সঙ্গে বসবাস করত। অ্যাঞ্জেলিনার পরিবার ছিল ভীষণ দরিদ্র। তারা বাসি পচা শুকনো খাবার খেয়েই নিজেদের দিনাপাত করত। অ্যাঞ্জেলিনার বাবা রাহুল গ্রামেই শ্রমিকের কাজ করত এবং অ্যাঞ্জেলিনার মা সুমিত্রা তাকে শ্রমিকের কাজ করতে সাহায্য করত। অ্যাঞ্জেলিনা ছিল মাত্র 12 বছরের একটা মেয়ে, যে তার মা বাড়ি থেকে চলে যাবার পর বাড়ির সব কাজ করত এবং এর সাথে সাথে নিজের পড়ালেখাগুলো করত। অ্যাঞ্জেলিনার জন্মদিন খুব কাছাকাছি চলে এসেছিল। অ্যাঞ্জেলিনা তার মাকে বলে, মা, আগামী সপ্তাহে আমার জন্মদিন। ছোট্টবেলা থেকে এই পর্যন্ত তুমি একদিনও আমার জন্মদিনটা উদযাপন করনি। এবার কি আমার জন্মদিন উদযাপন করবে? মা, তুমি তো জানোই আমাদের বাড়ির অবস্থা। আমরা দুই বেলার খাবারও অনেক কষ্ট করে জোগাড় করি। আমরা তোমার জন্মদিন উদযাপন করতে পারবো না মা। তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার বিয়ে শাদীর ব্যাপারও আছে। তুমি জানো না আমি আর তোমার বাবা কত কষ্ট করে একবেলা খাবার খেয়ে তোমার জন্য টাকা জমাচ্ছি। বার্থডে উদযাপন করা তো বড় লোকের কাজ, আমাদের মতো গরিবের ভাগ্যে এগুলো নেই মা। সুমিত্রা তার মেয়েকে যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে এবং অ্যাঞ্জেলিনাও কথাগুলো বুঝতে পারে আর মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। অ্যাঞ্জেলিনা নিজের ঘরে বসে নিজের বার্থডের ব্যাপারে ভাবছিল, যদি আমরাও বড়লোক হতাম তাহলে আমারও জন্মদিন উদযাপন করা হতো। আমার তো কপালটাই খারাপ যে প্রতি বছরের মতো এই বছরও আমার জন্মদিন উদযাপন করা হবে না। এইসব ভেবে অ্যাঞ্জেলিনা মন খারাপ করে বসে থাকে এবং সে নিজের মন ভালো করার জন্য জঙ্গলের দিকে চলে যায়। অ্যাঞ্জেলিনা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় এবং সে নদীর কিনারায় বসে নিজের মনের কষ্টগুলো কমাচ্ছিল। জঙ্গলের সৌন্দর্যতা দেখে অ্যাঞ্জেলিনার খুব ভালো লাগে। সে তার মনের সকল কষ্ট ভুলে যায় এবং জঙ্গলের পশু পাখির সঙ্গে খেলা করতে থাকে। অ্যাঞ্জেলিনা জঙ্গলে থাকা একটা খরগোশকে তার মনের কথা খুলে বলে, তুমি জানো খরগোশ, আগামী সপ্তাহে আমার জন্মদিন, আর কেউ আমার জন্মদিনটা উদযাপন করবে না। আর কেউ যদি হতো যে আমার জন্মদিনে আমাকে সাহায্য করত তাহলে কতই না ভালো হতো। অ্যাঞ্জেলিনার এই সব কথা সেই জাদুর গাছটি শুনে নেয়। সে অ্যাঞ্জেলিনাকে সাহায্য করার কথা ভাবে। শোনো অ্যাঞ্জেলিনা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আর আমি তোমার কষ্টটা দূর করেও দিতে পারি। আমি রানীপরীর অনুমতিতে এখানে রোপণ করা একটি জাদুর কেকের গাছ, আর আমি তোমাকে তোমার জন্মদিনে সাহায্য করব।
অ্যাঞ্জেলিনা, তুমি তোমার জন্মদিন উদ্দেশ্যে আমার থেকে একটা কেক নিতে পারো এবং নিজের জন্মদিন উদযাপন করতে পারো। এটা শুনে অ্যাঞ্জেলিনা অনেক খুশি হয় এবং সে খুশি খুশি বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। কিন্তু অ্যাঞ্জেলিনার মা অ্যাঞ্জেলিনার কথাগুলো বিশ্বাস করে না। সে অ্যাঞ্জেলিনার সব কথাগুলো হেসে উড়িয়ে দেয়। দেখতে দেখতে অ্যাঞ্জেলিনার বার্থডের দিনও চলে আসে। অ্যাঞ্জেলিনা তার বাবা মায়ের থেকে আশীর্বাদ নেয় এবং খুশি হয়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে পৌঁছে অ্যাঞ্জেলিনা জাদুর গাছের থেকে একটা কেক চাই। জাদুর গাছ, আজকে আমার জন্মদিন, আর আপনার কথা মতো আমি আজকে আপনার থেকে কেক নিতে এসেছি। হ্যাঁ অ্যাঞ্জেলিনা, আমার সব কিছু মনে আছে। জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এই নাও, তুমি এই কেকটি নিয়ে গিয়ে নিজের জন্মদিন উদযাপন করো। অ্যাঞ্জেলিনা খুশি হয়ে কেকটি নিয়ে যাচ্ছিল। রেনু তাকে কেকটি নিয়ে যেতে দেখে নেয় এবং সে মনে মনে ভাবে, অ্যাঞ্জেলিনা তো অনেক গরিব, তাহলে ওর কাছে এত টাকা কিভাবে এলো যে ও কেক কিনে নিজের জন্মদিন উদযাপন করছে? আমাকে তো জানতেই হবে। তখন রেনু অ্যাঞ্জেলিনার রাস্তা আটকায় এবং অ্যাঞ্জেলিনাকে বলে, অ্যাঞ্জেলিনা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি কি নিয়ে যাচ্ছ এই বক্সে করে? রেনু, এটা আমার বার্থডে কেক। এটা আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমিও আমার বার্থডে পার্টিতে আসতে পারো। হ্যাঁ, কেন নয় অ্যাঞ্জেলিনা, আমি তোমার জন্মদিনে অবশ্যই আসব। কিন্তু তোমার বাবা মা তো অনেক গরিব, তুমি এত দামে একটা কেক পেলে কোথায়? রেনু, আমাদের গ্রামের শেষ প্রান্তে নদীর কিনারায় একটা অনেক সুন্দর জাদুর কেকের গাছ আছে, যেটা রানীপরি গরিবদের সাহায্য করার জন্য সৃষ্টি করেছে। আর ওই গাছই আমাকে আমার জন্মদিন পালন করার জন্য এই কেকটি দিয়েছে। অ্যাঞ্জেলিনা সকল ঘটনা রেনুকে খুলে বলে এবং সবকিছু শোনার পর রেনুর মনে লোভ জাগে। সে সেই গাছটিকে চুরি করে কেটে তার সব কেকগুলো বিক্রি করার কথা ভাবে। বাহ, জাদুর গাছের কেক! আমি তো এমন কথা প্রথমবার শুনছি। তুমি কি আমাকে ওই গাছের কাছে নিয়ে যেতে পারবে? কেন নয় রেনু, অবশ্যই নিয়ে যাব। কিন্তু তোমার কি প্রয়োজন? তোমার কাছে তো কোনো জিনিসের কোনো কমতি নেই, আর ওই গাছটি শুধু দরিদ্র মানুষদেরকেই সাহায্য করে। আরে না অ্যাঞ্জেলিনা, আমি ওই গাছটি শুধু দেখতে চাই। এরপর রেনু কথাতে ভুলিয়ে ভালিয়ে অ্যাঞ্জেলিনাকে সঙ্গে করে সেই জাদুর গাছের কাছে নিয়ে যায়। জাদুর গাছের উপরে অনেকগুলো কেক দেখে রেনুর মনে লোভ জাগে। এরপর সে রাত হবার জন্য অপেক্ষা করতে থাকে, যেন রাতের বেলায় সে চুপচাপ সেই গাছের সব কেকগুলো পেরে নিতে পারে এবং সেগুলো শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করতে পারে। এরপর দুই বান্ধবী নিজেদের বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় অ্যাঞ্জেলিনা তার বার্থডে পার্টি অনুষ্ঠিত করে। সেই বার্থডে পার্টিতে তার কিছু বন্ধু এবং পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা উপস্থিত হয়। ওই দিন সে অনেক খুশি ছিল এবং পার্টি শেষ হবার পর সে মনে মনে জাদুর কেকের গাছকে ধন্যবাদ জানায়। রেনু চুপি চুপি রাতের বেলায় সেই গাছের কাছে যায় এবং সে গাছটি কেটে ফেলে, আর সে গাছটি বয়ে নিয়ে শহরে যাচ্ছিল। ঠিক সেই সময় অ্যাঞ্জেলিনা তাকে দেখে নেয়। অ্যাঞ্জেলিনার কৌতূহল হয় যে রেনু এখন এখানে কি করছে। এটা ভেবে সে বাইরে আসে। তখন সে ভালোভাবে দেখতে পায় যে রেনু সেই গাছটিকে কেটে নিয়ে যাচ্ছে। আরে রেনু, এটা তুমি কি করলে? এত গরিব মানুষকে সাহায্যকারী এই জাদুর গাছকে তুমি কেটে ফেললে। এটা তুমি ঠিক করলে না। চুপচাপ এই গাছটা এখানে রেখে চলে যাও। অ্যাঞ্জেলিনা, সত্যি তুমি অনেক বড় একটা বোকা। আমি ভেবেছি এই গাছের সব কেকগুলো আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেব, আর এর সাহায্যে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আর আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝেছো তুমি? এখন সরে যাও রাস্তা থেকে। এরপর অ্যাঞ্জেলিনা কোনো উপায় না পেয়ে চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়। অ্যাঞ্জেলিনা গ্রামবাসীদেরকে রেনুর সকল ঘটনা খুলে বলে, আর গ্রামবাসীরা সবাই মিলে রেনুকে অনেক অপমান করে। নিজের ভুলটা রেনু বুঝতে পারে এবং সে অনেক আফসোস করে। ঠিক সেই সময় পরি সেখানে উপস্থিত হয়। অ্যাঞ্জেলিনা, সত্যি তুমি আজকে একটা অনেক ভালো কাজ করেছো। তোমার সাহস দেখে আমি মোহিত। তো পরি, অনেক দেরি হয়ে গেছে। রেনু এই গাছটিকে কেটে ফেলেছে। এখন এই গাছ আর সাহায্য করতে পারবে না আমাদের। অ্যাঞ্জেলিনা, তুমি চিন্তা করো না, এই গাছটিকে আমি আবার রোপণ করে দেব। এই গাছটি রানীপরি পৃথিবী লোকের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বানিয়েছে। এর পরবর্তীতে গাছটি তোমাদেরকে আবার সাহায্য করবে। এটা বলে পরি দ্বিতীয়বারের মতো সেই গাছটি আবারও সেই গ্রামে লাগিয়ে দেয়। এরপর পরি সেখান থেকে চলে যায় এবং গাছটিও প্রতিনিয়ত গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকে। আঞ্জলি, শিবানী ও জ্যোতি তিনজনই ছিল অনেক ভালো বন্ধু। তারা তিনজন সব সময় একসাথেই থাকতো।
আর তাদের ছোটবেলাও একসাথেই কেটেছিল। সময়ের সাথে সাথে এখন তিনজনে বড় হয়ে গেছে। আঞ্জলি ছোটবেলা থেকে কাপড় সেলাই করত অনেক সুন্দর করে, আর শিবানী মেহেদির খুবই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করত। আর তাদের দুজনকে দেখে জ্যোতির মাথার মধ্যেও ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক ইচ্ছা হলো। আমি হব ফ্যাশন ডিজাইনার। ওদের কাছে তো টাকা কোথায়, ওরা তো গ্রামের গিয়ে ভূত। আমি ফ্যাশন ডিজাইনারের কোর্স করব। জ্যোতির বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, এই জন্য তাদের টাকার কোনো কমতি ছিল না। তাই ছোটবেলা থেকে তার মধ্যে ছিল অনেক অহংকার। ওদিকে আঞ্জলি ও শিবানী দুইজনেই ছিল অনেক গরিব, যার কারণে তারা শহরে পড়তেও যেতে পারেনি। আর জ্যোতি শহরে গিয়ে ফ্যাশন ডিজাইনারের কোর্স করতে লাগলো। এভাবেই দিন কাটছিল। একদিন আঞ্জলির মা ববিতা বলল, আঞ্জলি বেটা, তোর বিয়ের বয়স হয়ে গেছে, এখন তোর জন্য পাত্র খুঁজতে হবে। না না মা, আমি এখন বিয়ে করব না। আমার জীবনে আরো অনেক কিছু বাকি, অনেক কিছু করতে হবে আমাকে। একজন ভালো ফ্যাশন ডিজাইনার হব আর শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করব। বেটা, এসব স্বপ্ন তো ধনীরা দেখবে। তোর বান্ধবী জ্যোতি ও অনেক ধনী, এজন্য শহরে গিয়ে ফ্যাশন ডিজাইনারের কোর্স করছে। এত টাকা কোথায় পাবো মা, তুই বল। মা, টাকা নাই তো কি হয়েছে? যার মধ্যে ট্যালেন্ট আছে, আগ্রহ আছে, সে যে কোথাও বসে সব কিছু করতে পারে। ওদিকে শিবানী গ্রামের একজনের বিয়ে বাড়িতে গিয়ে মেহেদি লাগাচ্ছিল। তখন এক মহিলা বলল, আরে শিবানী, তোমার মেহেদির ডিজাইন তো অনেক সুন্দর। হ্যাঁ চাচি, আপনি জানেন মেহেদি লাগানো আমার কতটা পছন্দের। দেখবেন চাচি, আমি হাজার হাজার ডিজাইন করব, আর আমার ডিজাইন একদিন পৃথিবীর সবাই দেখবে। এসব করতে তো টাকা লাগে। তোর কাছে টাকা নেই দেখেই তো মানুষের বিয়ে বাড়ি এসে এসে মেহেদি লাগাচ্ছিস। তাই বলি কি, আমার কথা মেনে নে, তুই বিয়ে করে ফেল। কথা শুনে শিবানীর অনেক খারাপ লাগলো। পরের দিন যখন শিবানী ও আঞ্জলি একসঙ্গে সাক্ষাৎ করলো, তখন সে বলল, খিরে আঞ্জলি, আমাদের মতো গরিব মানুষদের কি স্বপ্ন দেখাটাও পাপ? শুধু জ্যোতির মতো বড় লোকরা স্বপ্ন দেখতে পারে। শিবানী, কষ্ট কেন পাস? ধৈর্য ধর, দেখবি একদিন আমাদের স্বপ্ন বাস্তবে রূপ দেবে। এরপর থেকে দুই বান্ধবী তাদের কাজের প্রতি আরো বেশি যত্নশীল হলো। আঞ্জলি পুরাতন কাপড় কেটে কেটে নতুন নতুন ডিজাইন তৈরি করতে লাগলো। ওদিকে শিবানীও নতুন নতুন মেহেদির ডিজাইন আঁকতে লাগলো আর শিখতে লাগলো। ওদিকে জ্যোতি শহরে গিয়ে ডিজাইনারের কোর্স করছিল। আর শহরে গিয়ে নতুন মডেল মেয়ে তার বন্ধু হয়ে যায়, যার কারণে জ্যোতি তার পুরনো বান্ধবী আঞ্জলি ও শিবানীকে একেবারেই ভুলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এভাবেই বেশ কিছু বছর কেটে গেল। ওদিকে জ্যোতিও ফ্যাশন ডিজাইনারের কোর্স করে একজন বড় মডেল হয়ে গেল, আর শহরের বড় কোম্পানিতে তার একটি চাকরি হয়ে গেল। এদিকে আঞ্জলির মা ববিতার শরীরও অনেক বেশি খারাপ হয়ে যায়। ডক্টর বলে, আপনার মায়ের শরীর অনেক খারাপ, ইনার অপারেশন করাতে হলে তাড়াতাড়ি 5 লক্ষ টাকা জমা দিতে হবে, নইলে যান বাঁচানো মুশকিল হয়ে যাবে। 5 লক্ষ টাকা? কিন্তু ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা কি করে জোটাবো? দেখুন, আমাদের কিচ্ছু করার নেই। আপনার মায়ের জীবন বাঁচাতে চাইলে 5 লক্ষ টাকা দরকার। ডক্টরের এরকম কথা শুনে আঞ্জলি খুবই চিন্তায় পড়ে গেল। ওদিকে জ্যোতি তার ফ্যাশন ডিজাইনারের জন্য একটি নতুন কাপড় তৈরি করছিল, কিন্তু জ্যোতির কাছে ট্যালেন্টের চেয়েও টাকার অহংকারটা ছিল অনেক বেশি। এই জন্য যে কোনো কাজের প্রতি তার বেশি আগ্রহ ছিল না। তার বানানোর লেহেঙ্গা দেখে তার বস মহেশ তাকে বলল, আরে, তুমি একই ডিজাইন তৈরি করেছো? এই ডিজাইন তো অনেক আগের পুরনো। আমি আমার মডেলের জন্য ইউনিক ও ফ্যাশন ডিজাইনের জামা চাই। তাই বলছি, তোমার কাজের প্রতি যত্নশীল হও। এই কথা শুনে জ্যোতি চিন্তায় পড়ে গেল। আরে রে, আমি শোর জন্য নতুন নতুন ডিজাইন কোথায় পাবো? আমার মাথার মধ্যে তো কোনো আইডিয়া আসছে না। তার চেয়ে এক কাজ করি, আমি গ্রামে ফিরে যাই, সেখানে গিয়ে কিছুদিন ঘুরলে আমার মাইন্ডটা ঠিক হয়ে যাবে। তখন না হয় আবার এসে নতুন নতুন ডিজাইন করতে পারবো। এরপর জ্যোতি গ্রামে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। জ্যোতি আগের থেকেও অনেক বেশি মডেল হয়ে গেছে, এই জন্য তার শরীরে কয়েক জায়গায় টেটু করে নিয়েছিল। সে তার গ্রামে গিয়ে ছোট ছোট কাপড় পরে পুরো এলাকা ঘুরতে লাগলো। তখন গ্রামের মানুষ সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে লাগলো। হায় আল্লাহ, গ্রামের মানুষ এমন করে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এর আগে আর ওরা কখনো মেয়ে দেখেনি। এইসব মেয়েদের দেখে আমার ঘৃণা করছে। ওদিকে জ্যোতি গ্রামে ফিরে আসার কথা শুনে আঞ্জলি ও শিবানী তার সঙ্গে দেখা করতে গেল।
জ্যোতি, তুই কেমন আছিস? আর তুই আসবি আমাদেরকে কেন জানাসনি? আমরা স্টেশনে গিয়ে অপেক্ষা করতাম তোর জন্য। তোমাদেরকে বলেই বা কি লাভ? তোমরা মনে হচ্ছে আমাকে এরোপ্লেন নিয়ে যেতে রিসিভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে। আগে বল, তোর কাজ কেমন চলছে? অনেক ভালো, কারণ শহরের সবচেয়ে বড় ডিজাইনার কোম্পানিতে আমি কাজ করি, আর প্রতি মাসে আমার লাখ টাকা কামাই। জ্যোতি, আমি না খুব সুন্দর একটি মডার্ন লেহেঙ্গা তৈরি করেছি। কি বললি আঞ্জলি? মডার্ন লেহেঙ্গা? তুই কি মডার্ন কাকে বলে চিনিস? আরে শিবানী, তুই কি আগের মতো সেই ঘিসি পিসি মেহেদির ডিজাইন করিস নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? দুনিয়া সম্পর্কে না তোদের কিচ্ছু জানা নেই। আজকাল কেউ মেহেদি পরে নাকি? এখন হলো ট্যাটুর জামানা, ট্যাটু। দেখো, আমি কতগুলো ট্যাটু তৈরি করে নিয়েছি আমার শরীরে। এভাবেই জ্যোতি তাদের দুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এসব ব্যবহার দেখে আঞ্জলি ও শিবানী অনেক কষ্ট পেল, কিন্তু এর পরেও আঞ্জলি তার তৈরি করা লেহেঙ্গাটিকে জ্যোতিকে দেখালো। জ্যোতি, বলো না কেমন হয়েছে আমার এই লেহেঙ্গার ডিজাইন? তুমি কি এটা নিয়ে গিয়ে তোমার শহরের বসকে দেখাবে? কারণ কি জানো জ্যোতি, এখন আমার টাকার অনেক দরকার, আমার মা অসুস্থ। আঞ্জলির বানানো লেহেঙ্গা দেখে জ্যোতি খুবই আশ্চর্য হয়ে গেল। আঞ্জলি মনে মনে ভাবতে লাগলো, আরে যে গ্রামের গায়া ভূত এত সুন্দর ডিজাইন কি করে তৈরি করলো? একদম নতুন ডিজাইন। কি ব্যাপার জ্যোতি, তোমার পছন্দ হয়নি? জানো, উপরের ডিজাইনটা শিবানী তৈরি করেছে আর নিচেরটা আমি। হ্যাঁ, ভালোই হয়েছে। আমি এটা শহরে নিয়ে যাব। এই কথা শুনে আঞ্জলি ও শিবানী প্রচন্ড খুশি হলো, কারণ তারা আশা করছিল যে এই লেহেঙ্গার ডিজাইন দেখে শহরে তাদের কোনো ভালো চাকরি মিলে যাবে। কিন্তু জ্যোতির মনের মধ্যে ছিল কুমন্ত্রণা। সে ওই লেহেঙ্গাকে নিয়ে তার বসের কাছে গেল আর বলল, স্যার, এই দেখুন নতুন ডিজাইনের লেহেঙ্গা। এটা কেমন লাগছে আপনার কাছে? এটা আমি নিজে হাতে তৈরি করেছি। ওয়াও, এরকমই তো চেয়েছিলাম আমি এইবারের ফ্যাশন ডিজাইনারের মধ্যে আমার হবে এটার সবচেয়ে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা। এসব করে জ্যোতির মনের মধ্যে যা কিছু ছিল তা তো জ্যোতির অর্জন হয়ে গেল। এদিকে গ্রামে বসে বসে আঞ্জলি ও শিবানী জ্যোতির একটা ফোনের অপেক্ষা করছিল। আরে শিবানী, জ্যোতি তো একবার ফোনও করলো না। কি করার, চলো আমরাই ওকে ফোন করি। এসব ভেবে তারা নিজেই জ্যোতির কাছে ফোন দিল, কিন্তু জ্যোতি তাদের ফোন রিসিভ করলো না। কোনো লাভ নেই আঞ্জলি, জ্যোতি আমাদের একেবারে ভুলে গিয়েছে। কিন্তু শিবানী, এটা কি করে সম্ভব? জ্যোতি তো আমাদের নতুন ডিজাইনের লেহেঙ্গা নিয়ে গেল, একটাবার ফোন করেও জানাবে না। কি আর করার, আমাদেরকে একটা মাত্র কাজ করতে হবে। চল আমরা শহরে চলে যাই। আঞ্জলি ও শিবানী দুইজনের টাকা গুছিয়ে শহরে চলে গেল, আর জ্যোতির বলা সেই কোম্পানিকে খুঁজতে লাগলো। জ্যোতি কথায় কথায় তার কোম্পানির কথা আঞ্জলি ও শিবানীর কাছে গল্প করেছিল। তারা শহরে এসে এক বিল্ডিং এর কাছে দাঁড়িয়ে গেল আর বলল, শিবানী, মনে হয় এটাই হবে, চল ভেতরে গিয়ে দেখি। এই কথা বলে তারা দুইজন ভিতরে গিয়ে দেখলো জ্যোতি তাদের বানানো লেহেঙ্গা দেখে আরেকটি কপি করার চেষ্টা করছে। আরে জ্যোতি, এটা তো আমার তৈরি করা লেহেঙ্গা। তার মানে তুমি আমাকে ধোকা দিয়েছো। আমার লেহেঙ্গা দেখে আরেকটি লেহেঙ্গা তৈরি করার জন্য কপি করছো? আরে গায়া ভূত, তোদের মতো গ্রামের ফকিনের বাচ্চাদের মাথার মধ্যে কি এত ট্যালেন্ট আছে যে এরকম লেহেঙ্গা তৈরি করবে? এটা আমি তৈরি করেছি। এসব বলে তারা তিনজন ঝগড়া করতে শুরু করলো। তখন সেখানে জ্যোতির বস চলে আসলো আর বলল, দেখো, তোমাদের দুইজনের মধ্যে কারা সত্য বলছো আর কে মিথ্যে বলছে এটা জানি না, এই জন্য এটা প্রমাণ করতে হবে। তাই কালকের মধ্যে নতুন করে একটি করে লেহেঙ্গা তৈরি করো, এরপর মডেলের সঙ্গে করে আমার কাছে চলে আসবে। এরপরে সত্যটা প্রমাণ হয়ে যাবে। শিবানী, এত তাড়াতাড়ি আমরা লেহেঙ্গা কি করে তৈরি করব? আঞ্জলি, চিন্তা করো না, চেষ্টা তো করতে থাকি। যদি আমরা চেষ্টা করতে ত্রুটি করি তাহলে জ্যোতি আমাদেরকে মিথ্যা প্রমাণ করে দেবে। এ কথা বলে তারা দুই বান্ধবী পুরো রাত জেগে লেহেঙ্গা ডিজাইন করতে লাগলো। পুরো রাতের মধ্যে তারা খুবই সুন্দর একটি লেহেঙ্গা তৈরি করে ফেললো, আর মডেলের পরিবর্তে আঞ্জলি নিজেই সেটা পরে বাহিরে গেল। কিন্তু ওই সময়ে একজন লোক ব্লেড হাতে নিয়ে আঞ্জলির পাশ দিয়ে যেতে লাগলো, যার কারণে আঞ্জলির লেহেঙ্গা কয়েক জায়গা থেকে কেটে গেল। আর এই কাজটি জ্যোতি করিয়েছিল। আমার সাথে লাগার এটাই পরিণাম। এখন দেখবো মজা। শিবানী, সত্যি আমাদের মতো গরিবদের স্বপ্ন দেখার কোনো অধিকারই নেই। আঞ্জলি, তুই চিন্তা করিস না, লেহেঙ্গার যে জায়গাগুলো কেটে গেছে সেগুলোকে খুব সুন্দর করে মেহেদির ডিজাইন দিয়ে পরিপূর্ণ করে দেব। এরপর খুবই সুন্দর করে শিবানী আঞ্জলির জামার ছেঁড়ার জায়গাগুলোকে মেহেদি দিয়ে আট করে দিল।
এরপর আঞ্জলি সেই ড্রেস পরে শোতে চলে গেল। আঞ্জলির এরকম নতুন ইউনিক ডিজাইনের লেহেঙ্গা দেখে সবাই চমকে গেল। এভাবেই আঞ্জলি সেই কম্পিটিশন জিতে গেল। আর জ্যোতির বসও বিশ্বাস করে ফেলল যে আঞ্জলি ওই লেহেঙ্গাটি তৈরি করেছিল। এরপর জ্যোতির বস আঞ্জলিকে তার কোম্পানিতে অনেক বড় সেকশনের চাকরি দিল, আর মিথ্যে বলার কারণে জ্যোতিকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তারপরে কোনোদিনই আর জ্যোতির কোনো চাকরি হয়নি। আঞ্জলি তার মাকে শহরে নিয়ে গিয়ে অনেক ভালো একটি হাসপাতালে চিকিৎসা করলো, আর তার মায়ের সাথে মনের আনন্দে বাকিটা জীবন কাটাতে লাগলো।